নিজের সন্তান 8 বছরের মেয়ে 10 বছর ছেলেকে মাতৃস্নেহ বঞ্চিত করে আমি বাংলাদেশের মানুষকে আপন করে নিয়েছিলাম, তাদের জন্য কাজ করেছি। মা যেমন সন্তানকে লালন পালন করে একটা সংসারে হাল ধরে, আমি ঠিক এইভাবে বাংলাদেশটাকেই আমার নিজের পরিবার হিসেবে, নিজের জায়গা হিসেবে নিয়েছিলাম এবং বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছি, সেখানে দল মত নির্বিশেষে সকলের জন্য। আর সেই দেশের মানুষকে আমি কিভাবে খুন করতে পারি ক্ষমতা থাকার জন্য? এটা তো হতে পারে না। যে একটা হত্যাকাণ্ড তো আমি সংগঠিত করি নাই, প্রত্যেকটা হত্যাকাণ্ড হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের ফসল। সে যে চক্রান্ত করেছে নিজের মুখে স্বীকার করেছে। আমেরিকায় বসে বিল ক্লিন্টন ফাউন্ডেশন, তার সাথে তো তাদের খুব সখ্যতা, কারণ খুব মোটা টাকার অনুদান বিল ক্লিন্টন ফাউন্ডেশনে ইউনূস দিত। আমার অবাক লাগে এই আন্তর্জাতিক সংস্থাগুলি বা যারা এত দুর্নীতির কথা বলে, মানবাধিকারের কথা বলে, তারা কেউ এই প্রশ্নটা তুললো না কেন যে একটা ব্যাংকের এমডি সে এত টাকা অনুদান দেয় কোথা থেকে? 6,000 টাকা বেতনে এমডি পদে চাকরি পেয়েছিল 1990 সালে। 60 বছর বয়স পর্যন্ত এমডি থাকতে পারে, বেআইনি ভাবে থাকলো আরো 10 বছর, মামলা দিয়ে দিয়ে নানাভাবে এনে দিয়ে ওই দিয়ে ধরিয়ে টরিয়ে সম্পূর্ণ বেআইনি ভাবে। যে লোকটা আইন অমান্য করে অতিরিক্ত 10 বছর এমডি পদে থাকে, সেই সমস্ত সভ্য দেশ, উন্নত দেশ, যাদের বড় বড় নীতি কথা, যারা এত বচন দেয় সবাইকে, তাদের মনে কি এই প্রশ্নটা একবারও আসলো না যে লোকটা সব বেআইনি ভাবে একটা এমডি পদ ধরে রেখেছে? উদ্দেশ্যটা কি? কারণটা কি? কিসের লোভে? নাকি মোটা টাকার অনুদান পেয়ে সবাই একেবারে গদগদ হয়ে বিগলিত হয়ে পড়লো? তখন আর নীতির কথাও নাই, দুর্নীতির কথাও নাই, কোনো কথাই নাই। বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক সারা বিশ্বব্যাপী, তার টাকা কোথায় পেয়েছে? টাকা এই প্রশ্নটা খুব স্বাভাবিক। আর এই ক্ষমতা আসার জন্য কত টাকা খরচ করেছে এখনো করে যাচ্ছে। ইউনিট সেন্টারে তার 40 জনের একটা টিম। আলিবাবা 40 জনের গল্প পড়নি? সেই ডাকাত আলিবাবা 40 জন, সেই আলিবাবা 40 জনেরই যেন পুনরাবৃত্তি বাংলাদেশে ইউনিট সেন্টার। সেখানে বসে বসে যত অপপ্রচারিত কন্টেন্ট তৈরি করা আর আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে, ছাত্রদের বিভ্রান্ত করেছে। আর সেই লোকটা ক্ষমতা এসে এই যে মানুষের রক্ত দেওয়া ছাড়া কিছু বোঝে না, এটা তো প্রমাণিত সত্য। গোপালগঞ্জের ঘটনা দেখলেই তো সেটা বোঝা যায়। যে মাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম, যে মাটিতে তিনি বড় হয়েছেন, শিক্ষা গ্রহণ করেছে, সেই মাটিতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেছে, বাজে কথা বলতে শুরু করেছে। গোপালগঞ্জের মানুষ সেটা মেনে নেবে কিভাবে? কেন মেনে নেবে? যতক্ষণ তারা বক্তৃতা দিতে কিছু বলেনি। যখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে আজে বাজে নোংরা কথা বলা শুরু করেছে, সঙ্গে সঙ্গে মানুষ রিয়াক্ট করেছে, চার টেবিল ভাঙা শুরু করেছে, তাদেরকে ভয় পেয়ে তারা পালিয়েছে সেখান থেকে। আর তারপর তাদেরকে উদ্ধার করলো সেনাবাহিনী, যে ইউনূস থেকে ফোন করে দিয়েছেন সেনাপ্রধানকে এবং 55 ডিভিশনের জিওসিকে। এরা নাকি তার জন্য খুব প্রেশিয়াস জিনিস, এরাই তার মূল শক্তি। এদের কিছু হলে নাকি তারা কোনো ক্ষমতাই থাকবে না। তাই তাদেরকে উদ্ধার করার জন্য সাজোয়া বাহিনী, যে সেই মিলিটারি, সেই এপিসি, তার ভিতরে কিভাবে ইন্দুরের মতো দৌড় দিয়ে সব ঢুকে পড়ালো,
চারিদিকে গুলি করতে 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 সেখান থেকে বেরিয়ে এসছে। আর এই গুলিতে কত মানুষের জীবন গেছে। সেখানে যদি থামতো তাও একটা কথা ছিল। একটা তীর্থরে ধরে দিয়ে সে তো একটা দোকানে কাজ করতো। রমজান আলী একজন তো রিক্সাওয়ালা, আজকে তাকে ধরে নিয়ে পুলিশটা প্রথমে চড় মারলো, অ্যারেস্ট করলো, সেখান থেকে সেনাবাহিনী নিয়ে নিল। 5-6 জনে মিলে ওই একটা শুকনা রোগা পটকা একটা ছেলে তাকে মাটিতে ফেলে বুট দিয়ে তার গলায় পাড়া দিয়ে তার বুকে পিঠে লাথি মেরে পাড়া দিয়ে টেনে হিস্ট্রে নিয়ে গিয়ে তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করলো। আমি ধিক্কার জানাই যারা এই ঘটনাটা ঘটিয়েছে। আমার আফসোস হয় এদের কল্যাণে যে কত কাজ আমি করে দিয়েছি। আসলে আমার ওই গোপালগঞ্জের যে তারা এই ধরনের ঘটনা ঘটালো। পাকিস্তানি হানাদার বাহিনী তো হানাদার বাহিনী ছিল, তারা এই ধরনের কাজ করেছে। স্বাধীন দেশের সেনাবাহিনী, যে সেনাবাহিনী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া, যদিও সেখান থেকেই কিছু দুর্বৃত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাপ্ত করেছে। জিয়াউর রহমান তো সরাসরি এর সঙ্গে জড়িত ছিল। আর আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকে যে চাকরি করতে এমডি পদে, সে সারা বিশ্বকে ধোকা দিল কি গ্রামীণ ব্যাংক তার নিজের করা। আর এখানে এসে সে গোপালগঞ্জে এইভাবে মানুষ হত্যা করলো। এরপরে কারফিউ দিয়ে 144 ধারা দিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মকসদপুর, কাশিয়ানি সহ প্রত্যেকটা জায়গায় হামলা করা শুরু করলো। 144 ধারা দেওয়ার কি ছিল সেখানে? আমাদের ছেলেমেয়েদের হাতে তো কিছুই ছিল না, সরাসরি গুলি করেছে। এবং সে নির্দেশ যে অফিসার দিয়েছে সে তো সিপাহীদেরকে গালি দিয়ে বলছে গুলি কর, সরাসরি গুলি কর, সকল ভাষা গালি দিয়ে বলেছে। রেকর্ড 144 ধারা কিসের জন্য? ওই যে সমন্বয় বলছে গোপালগঞ্জ পরিশূন্য করে ফেলবে, সেনাবাহিনীরা তাদের কথাই সেই ব্যবস্থা নিল। প্রত্যেক বাড়ির মধ্যে ঢুকে ঢুকে মেয়েদের উপর গায়ে হাত দেওয়া, ছোট্ট শিশুদের তাদেরকে মারা, এমনকি যারা মাইনর 14 বছর, 16 বছর, 18 বছর তাদেরকে ধরে গ্রেপ্তার করে নিয়ে গেছে। 51 জনের কোনো খবর আমি পাইনি। তার কি বেঁচে আছে না মারা গেছে তাও জানি না। যারা গুলিবিদ্ধ তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি। গোপালগঞ্জ হাসপাতালে নিয়ে গেছে ইউনিসেফের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা নূর জাহান বেগম।